আল্লাহ গো, আমার ইজ্জত শেষ কইরা দিল গো। কে কোন জায়গায় আছো তাড়াতাড়ি আমারে বাঁচাও, না হইলে আমার ইজ্জত শেষ কইরা দিব আজকা। চিৎকার করতে করতে ভেতর থেকে পাগলের বেশে বেরিয়ে আসে টুম্পা। জমেলা বেগম দ্রুত পায়ে উঠোনে যেয়ে দেখে টুম্পার চুল এলোমেলো, বুকে ওড়না নেই, মুখে কেমন ভয়ের ছাপ। টুম্পার চিৎকারের আওয়াজে পারুলদের সবচেয়ে কাছের প্রতিবেশী ভানু বিবি হাজির হয়ে গেছে। টুম্পাকে এরকম অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে জমেলা বেগমও চিৎকার করে ওঠে। আয় হায় গো, আমার টুম্পার এত বড় সর্বনাশ কে করলো গো? আপনারা কে কই আছেন? আমার বাড়িতে আয়েন। এই শেফালি গো, ও শেফালি, দেখা যাও। আইয়া আমার বয়েন্সের এত বড় সর্বনাশ কে করলো? ওরে আল্লাহ, আমি এখন কি করুম? মাথায় হাত দিয়ে জমেলা বেগম বিলাপ করতে লাগে। টুম্পা আর জমেলার চিৎকারে তখন আরো কয়েকজন প্রতিবেশী চলে এসেছে। উৎসুক দৃষ্টিতে সবাই তাকিয়ে আছে টুম্পার দিকে। টুম্পা সবাইকে দেখেই বলতে লাগে, আমার ইজ্জত শেষ। সেবারে চাচি, বিকেলে আমি আলতা দিচ্ছিলাম পায়ে, আলতা না সুগারে নষ্ট হইয়া যাইব এই কারণে শুয়েছিলাম। কখনো চোখ লাইগা আইসে আমার সন্ধ্যা হইয়া টের পাই নাই। যখন টের পাইলাম দেই আমার উপরে, আমার সব শেষ গো চাচি। অহন আমার মরণ ছাড়া কোনো উপায় নাই। আপনারা এই বিচার করেন, নাইলে আমার মরণ ছাড়া গতি নাই। পুরো কথা শেষ না করে কান্না করতে লাগলো টুম্পা। প্রতিবেশী থেকে একজন জিজ্ঞেস করলো। কি আইছিল টুম্পা? টুম্পা উত্তর দেওয়ার আগে ঘর থেকে খালি গায়ে বেরিয়ে আসে শরীফ। এসেই টুম্পাকে বলে, এই টুম্পা, এমনে কান্তাছুস কেন? আমি তোরে কিছু করি নাই। তাইলে তুই এই আকাম করছস? শরীফ, সি, জমেলা, তোর ছোট পোলা এরকম আগে জানা ছিল না। প্রতিবেশীদের একের পর এক প্রশ্ন ছুড়ে দেয় জমেলাকে। জমেলা বেগম তখন অবাকের চরম পর্যায়ে। পারুল অবাক দৃষ্টিতে শরীফের দিকে এক দৃষ্টে কেবল তাকিয়ে আছে। কি বলবে বুঝে উঠতে পারছে না। চোখের সামনে যা দেখছে তা যেন মিথ্যা হয়ে যাক। কি গো জমেলা, অহন কথা কোনাকে? জমেলা বেগম নিশ্চুপ। এক প্রতিবেশী মহিলা খোঁচা মেরে বলতে লাগে, কথা কেমনে কইব জমেলা? ভাবছিল কি আর দেখলো কি? বুঝে নাই, হ্যাঁ ঘরে কাল সাপ পুষছিল। চুপ, একদম চুপ করেন আম্মা। আমি কিছু করি নাই আম্মা। কি চুপ করতাম শরীফ? টুম্পার গায়ে কাপড়ে ঠিক নাই, আর তোর গায়ে তো কাপড় নাই। তালুপুরে এমন চিল্লানি, খালি ঘর পাইয়া মাইয়াটারে কি করছস বুঝতে বাকি নাই। শরীফের রাগ এবার শেষ পর্যায়ে এসে ঠেকেছে। গোসাইয়ের বাড়িতে তার বাবা ব্যাগরা দেওয়ায় মেজাজ গরম করে বাড়িতে চলে এসেছে। অন্যদিন বাড়িতে এসে ঘরে কুপি জ্বলতো, আজকে পারুলার ঘরে আলো দেয়নি। ভেবেছিল হয়তো শরীফ আসবে না। শরীফও রাগে বিরক্তিতে ঘরে আলো দেয়নি। রেগে থাকার কারণে ঘেমে গিয়েছিল, সেজন্য গায়ের শার্ট খুলে অন্ধকারে বিছানায় গায়ে লিয়ে দেয়। তখনই টুম্পার সাথে শরীরের স্পর্শ হতেই টুম্পা ওভাবে চেঁচিয়ে বাইরে নামে। কয়েক সেকেন্ডের মধ্যেই প্রতিবেশী হাজির হয়ে যায়। কি থেকে কি হয়ে গেল শরীফ বুঝতে পারছে না কিছুই। টুম্পা কেনই বা এসব বলল তার বিরুদ্ধে, যেখানে এত কিছু ঘটেইনি। এখনই থামানো প্রয়োজন, না হলে গ্রামের মহিলারা কি থেকে কি রটাবে ঠিক নেই। চাচি, চুপ করেন কইতাছি। আমার কথা বিশ্বাস না হইলে টুম্পার এই জিগান। শেফালির মেজাজ বিগড়ে গেল শরীফের এরকম গলার আওয়াজ শুনে। চোরের মায়ের বড় গলা, টুম্পা তো সব কইয়াই দিছে, আর কি কইব? শরীফ এবার রাগে টুম্পার কাছে গিয়ে দাঁড়ালো। শরীফের চোখ দিয়ে তখন রাগে আগুন ছড়ছে। টুম্পা শরীফের দিকে এক পলক তাকিয়ে জ্ঞান হারালো। শরীফ বোকার মতন তাকিয়ে রইল টুম্পার দিকে। দেখছো জমেলা, মাইয়াডা কেমন ডরাইছে যে জ্ঞান হারাইয়া ফালাইছে। শরীফ তখন নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো। আমি কিছু করি নাই চাচি। না করলে টুম্পা মিছা কইছে, এমনে এমনে জ্ঞান হারাইছে। খুব তো বড় গলায় বাহাদুরি করলি না। গ্রামের ভেতর এরকম অনাসৃষ্টি হইতে দেওয়া যায় না। তোমরা এখনই মাতব্বরে খবর দিয়ে আনো, হ্যাঁ একটা বিহিত করব। বৌমা, সজীব কই? সজীবরে না আইতে দেখলাম।
আম্মা আমনের পোলায় তো বাজারে গেছে, চিনি শেষ হয়ে গেছিল। জামিলা বেগম বিনিময়ে কোনো প্রত্যুত্তর করল না। গ্রামের লোকেরা শরীফকে জড়িয়ে নানান রকম কথা বলতে লাগলো। পারুল তখন টুম্পার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। শেষমেশ গ্রামবাসীর কটু কথা সইতে না পেরে শরীফ হাঁটা ধরছিল, ঠিক তখনই মন্টু মিয়া বাকিদের বলে, ওই দেহ শরীফ পালিয়ে যাইতাছে, একটা মাইয়ারে নষ্ট কইরা সে পালায়ে যায়। আরে ধরো তোমরা। মন্টু মিয়ার আদেশে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে শরীফকে ধরে আম গাছের সাথে বেঁধে ফেলে। জমেলা বেগম তখন কাঁদো কাঁদো অবস্থায় সবার সামনে গিয়ে দাঁড়ালো। আমার পোলালোকে তোমরা এরম কইরো না। তখন যে চিৎকার কইরা চিল্লাইয়া যে দেখলা আমার, অমনি নিজের পোলার কাছে 7 খুন পাপ। তোমার পোলার সাজা ভোগ করা লাগবো, হইলে তোমার ঘরে এক ঘোড়া কইরা দিমু। এক ঘরে করণ লাগতো না। আমার পোলারে নিয়ে যখন টুম্পারে এত বদনাম, তাহলে টুম্পারে রিয়া করব শরীফ। কামাল হোসেনের কথায় সবার মনোযোগ সেখানে গেল। কামাল হোসেনকে দেখে শরীফ করুণ কণ্ঠে বলে, আব্বা, আমি এসব কিছুই করি নাই। কামাল হোসেন কিছু বলার আগেই মন্টু মিয়া প্রতিউত্তর করে, ছেলে বাঁচানোর লেগা মিথ্যা শ্বাস দিতাছ কামাল, এটা মানুম না। বড় করে একটা দীর্ঘশ্বাস ফেললেন কামাল হোসেন। চায়ের দোকানে এক মুরব্বীর মারফত ছেলের এহেন কীর্তি শুনে জলদি বাড়িতে আসেন, আর সেই ছেলের এই করুণ পরিস্থিতি নিজের চোখের সামনে দেখতে পায়। অতঃপর মন শক্ত করে সিদ্ধান্ত তিনি নিয়েই নিলেন। হারিকেনের আলো নিভু নিভু। রাতের অন্ধকারেই মহিলাগুলো একজোট হয়ে যে যার বাড়ির দিকে হেঁটে যাচ্ছে। কয়েকজন পুরুষ কেবল রয়ে গেলেন ভেতরে। সেখান থেকে একজন বলে উঠলেন, কালাম ভাই, এই কথা মানুষ নিজের পোলা দিঘা সার দেয় নাই। অন্যায় তো অন্যায়, আমরা এইবার নিশ্চিন্তে যাইতে পারুম কালাম ভাই। কামাল হোসেন কিছু বললেন না। ফ্যাল ফ্যাল দৃষ্টি নিয়ে ছেলের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। শরীফ থম মেরে বসে আছে টুম্পার পাশাপাশি। টুম্পা যেন একটা পাথর, শুধু নিঃশ্বাস পড়ছে এটুকুই। জমেলা বেগম এক দৃষ্টিতে কেবল তাকিয়ে আছে। কি থেকে কি হয়ে গেল কেবল এটাই ভাবছে মাথায় হাত দিয়ে। সবার ভাবনায় ছেদ পড়ল কামাল হোসেনের গম্ভীর কণ্ঠের আওয়াজ শুনে। রিয়া যখন ইসলামিক নিয়মে হয়েছে, তখন আজকে নিয়ম মতন ওগো বৈবাহিক জীবনের প্রথম রাত। আশা করি তোমরা এখানে থাইকা সময় নষ্ট করবে না। জমেলা, ঘরে যাও। জমেলা বেগম স্বামীর পেছন পেছন ঘরে চলে গেলেন। পারুলও চলে গেল। চিনি আনতে গিয়ে মানুষটা যে সেই গেল তো গেল, এখনো ফেরার নামই নেই। মাঝখান দিয়ে এত কিছু হয়ে গেল। পারুল বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীর জন্য অপেক্ষার প্রহর গুনছে। ঠিক তখনই বাইরে আসতে দেখে শরীফকে। কোথাও একটা চলে যাচ্ছিল। পারুল ডাক দেয়, কই যাইতেছো ভাই? যেদিকে দুই চোখ যায় ভাবি। যা হনের হইয়া গেছে শরীফ, ঘরে যাও। এখন আর খামখেয়ালিপনা করলে চলবো না। এখন তুমি আরেকজনের স্বামী, দায়িত্ব নেওয়া শেখা লাগবো। সহ্য হইতেছে না আর আমার ভাবি। তুমি যে মনে মনে টুম্পারে পছন্দ করতা, ভালোবাসতা, সেই খবর কি আর আমার অজানা? যাই হোক, বিয়া তো হয়েছে ভালোবাসার মানুষের লগেই। রাগ না কইরা ঘরে যাও। শরীফ অবাক নয়নে পারুলের দিকে তাকায়। এত কিছু সে কিভাবে বুঝলো? পারুল তখন কাপড়ের আঁচল মুখে দিয়ে তাকিয়ে আছে সামনের দিকে। হারিকেনের ক্ষীণ আলো টিমটিম করে জ্বলছে। কেরোসিনের তেল ফুরিয়ে আসছে ধীরে ধীরে। দূরের ঝোপঝাড় থেকে ভেসে আসছে ঝিঝি পোকার একঘেয়ে সুর। আজকের রাত অন্যদিনের মতো দগদগে নয়। গরমটা কিছুটা কম হলেও বাতাসে ভারী অস্বস্তি। আকাশ জুড়ে এক রহস্যময় গুমট ভাব। বাতাস থমকে আছে, যেন বৃষ্টি নামার প্রতীক্ষায় সবকিছু থমথমে হয়ে আছে। এই নিস্তব্ধ রাতের মধ্যেই টুম্পা বসে আছে একা, মাটির ঘরের কোণ ঘেঁষে। চারপাশে নেমে এসেছে গাঢ় নীরবতা। শুধু হারিকেনের কম্পিত আলোতে মাঝে মাঝে তার ছায়া উঠে আসছে দেয়ালে। আজ তাদের বাসর রাত, তবে শরীফ নেই পাশে। একরাশ আতঙ্ক আর অসহ্য ক্লান্তি নিয়ে টুম্পা তাকিয়ে থাকে ঝাপসা আলোয়। গ্রামের লোকজন, নিজের আপনজনও মিলেমিশে ঠেলে দিয়েছে তাকে এই সম্পর্কে। শরীফের চোখে মুখে ছিল অনিচ্ছার ছাপ।
কিন্তু কেউ শোনেনি কারো কথা। সমাজের লোক লজ্জার দোহাই দিয়ে চাপিয়ে দেওয়া হয়েছে এই বিয়ে, যেন কারোর চাওয়া পাওয়া ভালোবাসা বা সম্মতির কোনো মূল্য নেই। সবটা ভেবে টুম্পা বড় করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। চেয়েছিল কি আর হলোটা কি? এসব ভাবতে ভাবতে দরজা খোলার আওয়াজে চোখ মেলে তাকাতেই দেখে শরীফ ঘরে ঢুকেছে। শরীফকে দেখে টুম্পার কেমন যেন করে উঠল। গুটিসুটি হয়ে চুপটি করে বসল। শরীফ এগিয়ে গিয়ে ঘরের টেবিলে রাখা মাটির কলস থেকে এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে নেয়। তারপর টুম্পার সামনে বসে টুম্পার পরনে তখন ছিমছাম লাল একটা শাড়ি, গায়ে কোনো রকম কোনো গয়না নেই, শুধু আগে ছোট্ট একজোড়া দুল, আর কিছু নেই। চুলগুলো শুধু খোপা করা আর শাড়ি দিয়ে ঘোমটা দেওয়ানো, ব্যাস এটুকুই তার বিয়ের সাজ। তুই মিছা কথা কেন কইলি সবার সামনে? আমি তোরে কিছু করছিলাম? টুম্পা ভয় ভয়ে ঢোক গিলে, যা ভেবেছিল তাই। এখন শরীফকে কিভাবে উত্তর দিবে? এ তো শরীফ সজীব নয় যে সামলে নিবে। নিজের পায়ে নিজেই কুড়োল মেরে আফসোসে শেষ হচ্ছে না তার। এর ভেতর শরীফের প্রশ্ন, তুমি তো আমার গায়ের উপর উঠেছো, আমি চিল্লামো না? আমার কি তখন অত কিছু হুঁশ ছিল নাকি? নিজের ইজ্জত বাঁচাতেও তো এছাড়া কোনো পথই আছিল না। তোর গায়ের উপর উড়ছি কই? আমার কুল বালিশ জড়াই ধইরা ঘুম যাওনের অভ্যাস। সবসময় আমার ঘরে আয়া আমি কুল বালিশ জড়াইয়া ধইরা শুই। আজকেও কুল বালিশ জড়াইয়া ধরতেই তুই চিল্লাইয়া আমার বদনামি করলি। কোলপালিশ মনে কইরা আমারে ধরেছো? তাতে এমনে চিল্লানি দিলি কেন? এর ভিতর শরীফের প্রশ্ন। শরীফের প্রশ্নে টুম্পা এবার কি বলবে বুঝে উঠতে পারছে না। দ্রুত মাথা খাটিয়ে উত্তর করে, আমি কি জানি না কি আমারে কোলপালিশ মনে কইরা ধরেছো? তার উপরে আইজকা নাকি তুমি আইতে না। খারাপ চিন্তা আইছিল মনে, হেই লাইকা নিজের বাঁচাইতে ডইয়া গেছিলাম। তাইলে গ্রামবাসীর সামনে সত্যি না কইয়া অজ্ঞান হইয়া গেলি কে? টুম্পা এবার ভয়ে নিশ্চুপ। সে যে পরিকল্পনা মোতাবেক এসব করেছিল, এখন এগুলোর উত্তর কিভাবে দেবে? তার কালাই শিখিয়ে দিয়েছিল শরীফের ঘরে আজকে সজীব আসবে, আর রাতের অন্ধকারে সজীব আসলেই মিথ্যা বলে বদনাম ছড়াতে, যাতে জমেলা বেগম সেটার উসিলে টুম্পাকে সজীবের বউ করতে পারে। টুম্পাও সে আশায় নোংরা খেলায় যোগ দেয়, কিন্তু এভাবে যে সব ঘুরে যাবে সেটা সে নিজেও বুঝতে পারেনি। নিজে ভুক্তভোগী হয়ে এখন প্রশ্নের বাণে জর্জরিত হচ্ছে। মিথ্যা উত্তর দিতে দিতে কি বলবে সেটাও যেন খুঁজে পাচ্ছে না আর। কিরে, কথা কস না কে? শরীফের ভয়ে টুম্পা কেঁপে ওঠে। আমতা আমতা করে কোনো মতে বলে, ভয় অজ্ঞান হইয়া গেছিলাম। যখন জ্ঞান ফিরল দেখলাম বিয়া করা ছাড়া উপায় ছিল না। খালু কইলো আর না করতে পারি নাই। টুম্পার উত্তরে শরীফ সন্তুষ্ট হলো কিনা কে জানে। নির্বাক রইল কিছুক্ষণ। তা দেখে টুম্পা ভয়ে ভয়ে বসে রইল। বেশ কিছুক্ষণ নীরবতা পালন করলো দুজনে। তারপর শরীফ উঠে দরজাটা বন্ধ করতেই টুম্পা আতঙ্কিত কণ্ঠে বলে, দরজা বন্ধ করতেছো কেন ভাইজান? কেউ কি দরজা খুইলা ঘুমায়? তুই ঘুম না যাইতে চাইলে যা, বাইরে যা। টুম্পা চুপ হয়ে গেল। অন্ধকারে তার ভয় ছোট থেকেই। কিছু বললে যদি শরীফ তাকে বের করে দেয় তখন? সবাই তো ঘুমাচ্ছে, কেউ তো টুম্পাকে জায়গা দিবে না। দিলেও শরীফের কাছেই পাঠাবে। খামোখা অশান্তি করে নিজের কপালে দুঃখ না এনে টুম্পা চুপই রইল। শরীফ এসে পাঞ্জাবিটা খুলল, গায়ে একটা স্যান্ডো গেঞ্জি। উঠ এখান থেকে। শরীফের কথায় টুম্পা ফের ভয়ে কেঁপে ওঠে। এত রাতে তাকে বের করে দিবে? টুম্পাকে স্থির থাকতে দেখে শরীফ আবারও বলে, উঠবি? ভয় পেয়ে টুম্পা এবার উঠে দাঁড়ায়। শরীফ সেই সুযোগে চোখের একপাশে শুয়ে পড়ে। মাথার উপর হাত দিয়ে টুম্পাকে বলে, ঘুমাইলে ঘুমায় যা, না হইলে যা ইচ্ছা কর। এই বলেই শরীফ তন্দ্রায় নিমজ্জিত হয়। এদিকে টুম্পা দ্বিধা দ্বন্দ্ব নিয়ে দাঁড়িয়ে থাকে। শরীফের সাথে এক বিছানায় শোবে, ভাবতেই অসম্ভব লাগছে। বাস্তবে কিভাবে করবে সে? প্রভাতের ছোঁয়ায় গ্রামটা জেগে উঠছে ধীরে ধীরে। দূরে কোথাও মোরগের ডাকে ঘুম ভাঙছে কৃষকের। নদীর ধারে পাখির দল কলরব করছে, যেন নতুন দিনের আগমনে গান গাইছে তারা। এমনই এক শান্ত সকালের পরশে শরীফের ঘুম ভাঙে। চোখ মেলে প্রথমেই পাশে তাকায় টুম্পা নেই। হঠাৎ বুকের ভিতর কেমন খালি খালি লাগে। দরজার দিকে তাকিয়ে দেখে সেটাও বন্ধ। মনে ভয় জাগে, তবে কি টুম্পা পালিয়ে গেছে?
নাকি তাকে জোর করে বিয়ে দেওয়ার ভয়ে সব ছেড়ে পালিয়ে গেল। হৃদয়ের গভীরে কাঁপন জাগিয়ে শরীফ ধীরে ধীরে উঠতেই নিচে চোখ রাখে পাটি বিছানো, পাটির উপর ঘুমিয়ে আছে টুম্পা, শান্ত নিস্তব্ধ। টুম্পাকে দেখে বুক থেকে স্বস্তির শ্বাস বেরিয়ে আসে। কিছু না বলে চুপচাপ ঘর থেকে বেরিয়ে আসে শরীফ। বাইরে এসে দেখে উঠোনে তার ভাবি দাঁড়িয়ে আছে, হাতে কাঁচামরিচ আর পেঁয়াজ কুটছে। শরীফ একটু দাঁড়িয়ে থেকে নিচু স্বরে বলে ওঠে, ভাবি, আমার একটু লেবুর শরবত কইরা দিও, চিনি কম, টক বেশি কইরা। সকাল সকাল লেবুর শরবত খাইবা? হ, মাথাটা কেমন ঘুরতাছে। কেন, রাতে ঘুম হয় নাই? এসবের ভিতরে ঘুম আহে ভাবি। তা ঠিক। আর টুম্পা কোনো অশান্তি করছে? না, টুম্পা কেমন ডরাইয়া আছে, মনে হয় অহনো সবকিছু মানতে পারে নাই। শরীফের কণ্ঠস্বরের আভাস বুঝল পারুল। টুম্পার আচরণের মানে সে খুব ভালো করেই বুঝতে পারছে, কিন্তু স্বামী হিসেবে এই আচরণ শরীফের পক্ষে মেনে নেওয়া কষ্টের। তার উপর শরীফ মন হারিয়ে বসেছে টুম্পার উপর। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাইব ভাই। শরীফ কোনো উত্তর করে না, ধীর পায়ে এগিয়ে যায় কলপারে, হাত মুখ ধুতে থাকে। তখনই ঘর থেকে বেরিয়ে আসে জমেলা বেগম। চেহারায় আগের মতন তেজ নেই, কেমন শুকনো চোখ মুখ। তিনি এসেই পারুলকে জিজ্ঞেস করে। আইসে অনেক রাত কইরা। পারুল আর জমেলা বেগমের কথোপকথনের মাঝখানেই সজীব ঘর থেকে বেরিয়ে আসে। এসেই মাকে বলতে লাগে, এত বড় অঘটন ঘটাই এখন আমার খুঁজতেছো কেন? ছেলের কথায় ভয়ে ঢোক গিলল জমেলা বেগম। সবকিছুর পেছনে যে সেই দায়ী, এটা কাউকে বুঝতে দেওয়া যাবে না কিছুতেই। কণ্ঠ নরম করে বলে, আমি অঘটন ঘটাইছি বাপ? না হইলে আর কে? বেশ রাগত কণ্ঠেই প্রতি উত্তর করল সজীব। তা দেখে জমেলা বেগমের মনের ভয় কেবল বেড়েই যাচ্ছে। অসহায়ের মতন মুখ করে বলতে লাগে, আমি কিছু করি নাই বাজান, সব তো গ্রামের মানুষের আর তোর বাপে করছে। কামাল হোসেনের কথায় জমেলা বেগম চুপ হয়ে গেলেন। বুঝলেন এখন তার রাজত্ব খাটবে না। কণ্ঠ নরম করে কিছুক্ষণ পরেই বলে, তুই কালকে কই গেছিলি বাপ? তুই থাকলে তো আজ এত বড় ঘটনা ঘটতো না। সজীব কিছু বলার আগে পারুল জমেলা বেগমকে প্রশ্ন ছুড়ে দেয়। হ্যাঁ থাকলে কিছু হইতো না মানে কি আম্মা? পারুলের প্রশ্নে থতমত খেয়ে গেলেন জমেলা বেগম। কথাবার্তা বুঝে শুনে বলতে হবে, না হলে কখন নিজের জালে নিজেই জড়িয়ে যাবে সে। হা হুতাশ করতে করতে সে পারুলকে বলে, মানে যদি সবটা সামাল দিবার পারতো। আর কিছু করার নাই, আমি একটু কামে আটকে গেছিলাম। গভীর রাইতে আইসি, হ্যাঁ লেগে কারো লোকে কথা হয় নাই। সবাই তখন ঘুমিয়ে আসছিলেন। ফেরার পর এসে ভুই না অপেক্ষা করতেছিলাম কোন সময় সকাল হইব। হ্যাঁ আমরা খালালে কি জবাব দেবো আম্মা? ছেলের প্রশ্নে জমেলা বেগম চুপ। সত্যিই তো সে কি জবাব দিবে নিজের বোনকে? নিজের পাতানো ফাঁদে যে সেই পা দিয়েছে। কিভাবে সামাল দিবে জমেলা বেগম তার বোন রাহেলাকে? আপাতত জমেলা বেগমের সবকিছু একদিকে, আর রাহেলা বেগমকে সামলানোর কাজ আরেকদিকে হয়ে গেছে। টুম্পা কই বড় বউ? শ্বশুরমশাইয়ের প্রশ্নে পারুল উত্তর দেওয়ার আগেই শরীফ উত্তর দিল। আব্বা, টুম্পা ঘুমাইতেছে। ছেলের উত্তর যে পছন্দ হলো না কামাল হোসেনের, সেটা তার কপালের ভাঁজ দেখেই বোঝা হয়ে গেছে। কামাল হোসেন গম্ভীর কণ্ঠে বললেন, যা হওয়ার হয়েছে ওপরওয়ালার ইচ্ছা আসিল দেখাই হয়েছে, কেউ তো আর ইচ্ছা কইরা কিছু করে নাই। টুম্পা অহন্তর বউ, এই বাড়ির বউ, এইটা এখন তার সবচেয়ে বড় পরিচয়। আর একটা ও বউয়ের সংসারে যা দায়িত্ব থাকে, এইটা যেন টুম্পা ভালো মতো পালন করে। শরীফ বাধ্য ছেলের মতো মাথা দুলিয়ে হ্যাঁ বোধক উত্তর দিতেই কামাল হোসেন ফের বলে, এতদিন পারুল বড় বউ আসিল, একা সংসারটা দেখা রাখছে, এখন তার আগে টুম্পারেও লওন লাগবো। ঠিক আছে আব্বা। আমি যাতে সবকিছু ঠিকঠাক মতো দেখি, আমার সংসারে যেন কোনো অনাসৃষ্টি না হয়। নিজের কথা শেষ করে কামাল হোসেন ব্যস্ত পায়ে সেখান থেকে চলে যায়। স্বামী চলে যেতেই জমেলা বেগম ছোট ছেলেকে বলে, বাজান, মায়াটার ওপর দিয়া কালকা বহু কিছু গেছে, আর একটু সময় দে, এখনই কিছু চাপ দিস না। মায়ের কথায় শরীফ কোনো প্রতিউত্তর করল না। জমেলা বেগম আশাহত হয়ে সেখানে দাঁড়িয়ে রইলেন। স্বামীর উদ্দেশ্যে বললেন, মায়াটা রাউনের সময় হয়েছে, এইসব দেখা ওর যা